এখানে কয়টা নদী? চীনের যে পরিকল্পনা, এটা আমরা পত্রপত্রিকা মারফত জানতে পেরেছি, এবং এটা হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ জলবিদ্যুৎ প্রকল্প। সে ব্যাপারে আমরা আনুষ্ঠানিকভাবেই চীনকে জানিয়েছি, তার প্রকল্প সম্পর্কে আমরা তথ্য চাই। সে প্রেক্ষিতে চীন যেটা আমাদেরকে বলেছে যে লোয়ার রাইপেরিয়ান দেশগুলোর ক্ষতি হবে না তাদের এই প্রকল্পের কারণে। তারপরেও আমাদের পানি সম্পদ মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলেছি, পররাষ্ট্র মন্ত্রণালয় যেন তাদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে তথ্য উপাত্তগুলো চায়। তথ্য উপাত্তগুলো না পেয়ে আসলে কনক্লুসিভ কোনো কিছু বলা সম্ভব। আর ভারতের যেখানে বাঁধের কথা বলছি, ওখানে কিন্তু এখন অভ্যন্তরীণ প্রচুর বিরোধিতা রয়েছে। দুটো ক্ষেত্রে আমরা কনসার্ন এই জন্য যে আমরা তো লোয়ার রাইপেরিয়ান দেশ। আমাদের যদি পানির প্রবাহ একদিকে তিস্তায় কমে গেছে, অন্যদিকে পদ্মায় কমে গেছে, এখন যদি ব্রহ্মপুত্রেও কমে যায়, আমরা নদীমাতৃক বাংলাদেশের যে ক্যারেক্টারিস্টিক্স, ওটা নিয়েই একটা বড় ধরনের কম্প্রোমাইজে করবো। কাজে উভয় দেশের কাছ থেকে আমরা তথ্য, একটা চাওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে, আরেকটা তথ্য চাইব, এবং আমাদের স্বার্থকে অক্ষুণ্ণ রেখে যেন তারা কাজ করে সেটা নিশ্চিত করার চেষ্টা করে। এখানে যেটা একটা নতুন মোড়, সেটা হচ্ছে সবসময় বাংলাদেশ বলে ভারতকে যে আমার স্বার্থ অক্ষুণ্ণ রাখতে হবে। এবার ভারত কিন্তু চীনকে সে কথা বলতে বাধ্য হচ্ছে, কারণ ভারত ব্রহ্মপুত্রের ক্ষেত্রে লোয়ার রাইপেরিয়ান। আমরা যখন নদীর কথা বলি, নদী গবেষণা ইনস্টিটিউটের কথা কেউ বলি না। আমরা নদীর কথা বলি, পানি সম্পদ মন্ত্রণালয়ের কথা বলি, নদী রক্ষা কমিশনের কথা বলি, কিন্তু এখানে যে এত আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন একটা গবেষণা ইনস্টিটিউট আছে, এটার কথা কিন্তু সাংবাদিকেরাও তেমন আপনারা বলেন না যখন নদীর কথা। অথচ তার যে কার্যপরিধি, সেখানে যদি তাকে ঠিক মতন বরাদ্দ দেওয়া হয়, সেই বরাদ্দ সে ইউটিলাইজ করে, অনেক ভালো ভালো কাজ কিন্তু আমরা নিজেদের সক্ষমতা দিয়েই করে ফেলতে পারি। আজকে কয়েকটা নির্দেশনা, একটা হচ্ছে যেমন ধরো একটা গবেষণা প্রতিষ্ঠান, তার গবেষণার জন্য টাকা হচ্ছে 84 লাখ। তো সে কি গবেষণা? নদীর সংখ্যা যদি আমার হয় 1176, বা ধরেন যাচাই বাছাই করে 1100-র মধ্যে হয়তো বা আসলো, তো 84 লাখ তো পার নদীতেই 1 লাখ করে পায়। সে গবেষণাটা করবে কোথা থেকে? আর গবেষণার মতন গুরুত্বপূর্ণ একটা কাজকে এত অবমূল্যায়ন করার কোনো সুযোগ নেই। কাজে আমরা চেষ্টা করব আগামী বাজেটে গবেষণার জন্য যেন পর্যাপ্ত না হলেও অন্তত বড় বড় ক্ষেত্রে সে গবেষণা, এই সংস্থার ভিজিবিলিটি, তার দৃশ্যমানতাটা বাড়াতে। যেটা বললাম যে আপনারা তো কেউ এই সংস্থার কথা বলেন না, নদী দূষিত হলে বলেন না নদী গবেষণা ইনস্টিটিউট কি করছে, বলেন নদী গবেষণা নদী রক্ষা কমিশন কি করছে। নদী গবেষণা ইনস্টিটিউটকে কিছু কিছু কাজের এরকম নির্দেশনা দেওয়া হলো যেটা তাদের ভিজিবিলিটি বাড়াতে সহায়তা করবে। যেমন শিল্প প্রবণ এলাকাতে নদীগুলো কি মাত্রায় দূষিত, ঢাকার বড় বড় নদীগুলো যে দূষিত, সেগুলো জিপিএস পয়েন্ট এসেই তো আমাকে আইডেন্টিফাই করে দিতে পারে। আমার তো দাতা সংস্থা থেকে লোন নিয়ে এটা করার প্রয়োজন পড়ে। এটা একটা সিদ্ধান্ত হলো। বালু উত্তোলন একটা অনেক বড় ব্যাপার, একটা অনেক বড় বিরোধেরও জায়গা। তো বালু উত্তোলনের কি প্রভাব পড়ছে নদীর ইকোসিস্টেমের উপরে, সেটা ব্যাপারে থেকে গবেষণা করতে বলা হলো, এবং কি প্রক্রিয়ায় করলে এই কনফ্লিক্টগুলো আমরা এড়িয়ে চলতে পারি, এগুলোর ব্যাপারে তার কি রিকমেন্ডেশন বলা হলো। এই ধরনের রিকমেন্ডেশন যখন আসবে, যখন জিনিসগুলো মানুষের প্রাত্যহিক জীবনকে ছুঁয়ে যাবে, তখন কিন্তু এই প্রতিষ্ঠানের দৃশ্যমানতাটা বাড়বে। আরেকটা হচ্ছে যে আমাদের কিছু কিছু গবেষণা সরকারি পর্যায়ে হয়, সেই গবেষণাগুলো দেখা যাচ্ছে সরকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে বা অন্যান্য সংস্থাকে দিয়ে করায়, বিভিন্ন টেস্টিং হয়, সেই টেস্টিংগুলো আমরা অন্যান্য প্রতিষ্ঠানকে দিয়ে করাই। তো আমরা আজকে একটা সিদ্ধান্ত নিলাম যে যেখানে নদী গবেষণা ইনস্টিটিউটের সক্ষমতা আছে, সেখানে নদী গবেষণা ইনস্টিটিউটকে দিয়েই করাতে হবে, এবং সেটা সরকারি যেই সংস্থায় যাকে চুক্তি দেখ না কেন, সেই চুক্তিপত্রে এই কথাটা লেখা। একটা হচ্ছে যে এইটা নিয়ে কতগুলো সরকারি সংস্থা কাজ করছে, তারা আসলে খুঁজে বের করবে যেটা আসলে উস্কানিমূলক ছিল কিনা, এটা মিটিগেট করার আর কোনো উপায় ছিল কিনা, এত বড় সংঘাতে যাওয়ার প্রয়োজন ছিল কিনা। তবে আমরা সকলকে আহ্বান করবো ধৈর্য ধরতে। এখন যখন দেশ গড়ার সময়, তখন যদি আমরা দেশ না গড়ে এরকম সহিংসতা সংঘর্ষে জড়িয়ে পড়ি, সেটা কারোর জন্যই শুভ হবে না। বিশেষ করে আমরা কিন্তু আমাদের শিক্ষার্থী সমাজের উপর একটা অনেক বড় ভরসা রাখি। দেশে যে ফ্যাসিজম চলে গেল, গণতন্ত্রের পথে যাত্রার একটা সুযোগ তৈরি হলো। এই জন্য শিক্ষার্থীদেরকে আমরা সবসময় অভিবাদন জানাই, তারা যেন এই জিনিসটাই সবসময় তাদের মনোজগতে রাখেন যে গণতন্ত্রে যাওয়ার পথটা এমনিতেই আমাদের জন্য খুব কঠিন। তারপরে আমরা যখন যাত্রাটা শুরু করলাম, কোনো অসহিষ্ণু আচরণ গ্রহণের জন্য যেন সেটা বাধাগ্রস্ত না হয়। কিন্তু সকলকেই ধৈর্য ধরতে হবে, কারণ সকল বিবাদের, সকল বিরোধেরই শান্তিপূর্ণ সমাধানের পথ তো রয়েছে।